হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ আছো। এসএসসি জিডি পরীক্ষার জন্য যে ক্লাসগুলো আমি করাচ্ছিলাম সেই ক্লাসের আজ আমাদের হচ্ছে 7 নাম্বার ক্লাস। প্রত্যেক দিন আমি তোমাদের বলেছি এসএসসি জিডি হোক বা এমটিএস যে কোনো পরীক্ষার জন্য জিকেটা আমি তোমাদের দায়িত্ব নেব। তো এসএসসি জিডির জিকে ক্লাসের আজ 7 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা করব 21/2/2024 সালে যে পরীক্ষা হয়েছিল তার তৃতীয় শিফটের প্রশ্নোত্তর জিকে থেকে আসা 20টি প্রশ্ন আমরা আলোচনা করব। ঠিক আছে, 21/2/2024 অর্থাৎ এই রিসেন্ট 2024-এ যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নোত্তর প্রত্যেক দিন আলোচনা করব। ঠিক আছে, আর তোমরা যদি 2021 সালের এসএসসি জিডি, 2022-23 সালের এসএসসি জিডি, 2024 সালের এসএসসি জিডির প্রশ্নের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর সংগ্রহ করতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো। আমরা প্রসেস বলে দেবো যে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে তোমরা পিডিএফটা পাবে। তোমাদের জন্য আমরা একটা পেড গ্রুপ করেছি, পিডিএফ এর পেড গ্রুপ, পিডিএফ জিকে পিডিএফ পেড গ্রুপ। সেই গ্রুপে তোমাকে জয়েন করতে হবে। সেই গ্রুপে জয়েন করলে তোমরা এই পিওয়াইকিউ ছাড়াও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, স্ট্যাটিক জিকে পেয়ে যাবে, অনেক কিছু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে আমরা যাব, কি আছে দেখবো। প্রথম প্রশ্ন দেখো, ড্যাশের আগে ভারত জনসংখ্যাগত পরিবর্তনের প্রথম পর্যায়ে ছিল। প্রশ্নটা একটু অন্যরকম, বুঝতে অসুবিধে হবে কিন্তু সহজ প্রশ্ন। আর যারা বেশি বেশি করে প্রশ্ন প্র্যাকটিস করছো তাদের জন্য তো এই প্রশ্নের উত্তর করা কখনোই কঠিন হবে না। কারেক্ট আনসার কি হবে? 1921 সাল। দেখো, ভারতে প্রথম জনগণনা শুরু হচ্ছে কবে? 1871 সালে। 1821 সালে ভারতে প্রথম হয়েছিল পূর্ণ জনসংখ্যা গণনা পুরো ভারতে। ঠিক আছে, আর 1921 সাল পর্যন্ত কিন্তু সেভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়নি। কোনো বছর 3%, 4%, 5% এইভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এই যে 1921 সালের পর প্রত্যেক বছর মিনিমাম 10% করে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক বছর মিনিমাম 10% বা 10%-এর বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই এখানে কি বলা হচ্ছে, 1921-এর আগে ভারত জনসংখ্যাগত পরিবর্তনের প্রথম পর্যায়ে ছিল। ঠিক আছে, চল, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সটা একবার চেক করলে সেখানেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা। তো প্রত্যেকে জয়েন করে যাও, এটা হচ্ছে ফ্রি চ্যানেল, প্রত্যেকে জয়েন করে যাও। 2 নাম্বার হচ্ছে 1909 সালে ড্যাশের প্রতিষ্ঠার ক্রিকেট একটি আন্তর্জাতিক ক্রীড়ায় পরিণত হয়। 1909 সালের আগে কিন্তু ক্রিকেট একটা আন্তর্জাতিক ক্রীড়া ছিল না, এটা ইউরোপের ইংল্যান্ড বা দু একটা দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপর 1909 সালে প্রতিষ্ঠা হচ্ছে আইসিসি প্রতিষ্ঠা হচ্ছে 1909 সালে। তারপরে ক্রিকেট খেলাটা বা ক্রিকেট হয়ে যাচ্ছে একটা আন্তর্জাতিক স্পোর্টস। ঠিক আছে, আইসিসি সম্পর্কে একটা অতি গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট, যে রিসেন্টলি জয় শাহ আইসিসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তো তিনি কার্যকরী হবে ডিসেম্বর মাস থেকে, তিনি তার পদটা কার্যকরী হবে। ঠিক আছে, জয় শাহ নিযুক্ত হয়েছেন ডিসেম্বর মাস থেকে, তারপর কার্যকরী হবে। আর বর্তমানে আইসিসির চেয়ারম্যান যদি বলা হয় তখন হবে, বর্তমানে রয়েছেন গ্রেগ বার্কলে হচ্ছেন বর্তমানে, আর ডিসেম্বর মাস থেকে হয়ে যাবেন জয় শাহ। চলো নেক্সট প্রশ্নে আমরা দেখব কি আছে। দেখো, 3, কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি সংশোধন বিল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023 সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এই যে বিবৃতিগুলো বলা আছে, এই বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক বলতে হবে। কারেক্ট আনসার কি আছে? দেখো, এটি 2023 সালের আগস্টে লোকসভায় চালু করা হয়েছিল, একদমই ঠিক আছে। এই যে 2023 সালের জিএসটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা লোকসভায় চালু হচ্ছে, লোকসভায় আসছে কবে? 2023 সালে। ঠিক আছে, আর এটি কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর সিজিএসটি আইন 2017-কে ধারণ করে। অর্থাৎ 2017 সালে যখন জিএসটি চালু হচ্ছে তখন সেই আইনের উপরে নির্ভর করেই এই নতুন অ্যাক্ট আনা হয়েছে। এই দুটোই কিন্তু ঠিক আছে, দুটোই ঠিক আছে। ঠিক আছে, তাহলে কোথায় দুটো ঠিক? দেখো, 1 এবং 2 উভয় ঠিক, 1 এবং 2 দুটোই ঠিক। 4 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, দেখব 4 নম্বর প্রশ্ন। ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন? ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উপরাষ্ট্রপতি।
আর লোকসভার দায়িত্ব পালন করবেন কে? স্পিকার। লোকসভায় থাকবেন স্পিকার, রাজ্যসভায় থাকবেন ভাইস প্রেসিডেন্ট। লোকসভার সর্বোচ্চ সদস্য হতে পারে 552 পর্যন্ত, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য হবে 250। লোকসভার সময়কাল হচ্ছে 5 বছর, আর রাজ্যসভায় হচ্ছে 6 বছর। ঠিক আছে, আর প্রতি 5 বছর অন্তর অন্তর লোকসভা ভেঙে যায়, কিন্তু রাজ্যসভাকে কখনোই ভাঙা হয় না। রাজ্যসভায় প্রতি 2 বছর অন্তর অন্তর রাজ্যসভার 1/3 সদস্যকে পরিবর্তন করা হয়, এটা মনে রাখবেন। নেক্সট হচ্ছে 1 অক্টোবর 2022 নিম্নের কে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছে? অ্যাটর্নি জেনারেল অর্থাৎ ভারতের সংবিধানের আর্টিকেল 76 যদি তোমরা পড়ো, ভারতীয় সংবিধানের আর্টিকেল 76-এ অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, অ্যাটর্নি জেনারেলের মানে বয়স, যোগ্যতা, শপথ গ্রহণ সমস্ত কিছু আছে আর্টিকেল 76। যদি প্রশ্ন থাকে অ্যাটর্নি জেনারেল ভারতীয় সংবিধানের কোথায় আছে, তখন বলতে হবে আর্টিকেল 76-এ আছে। ঠিক আছে, তো 1 অক্টোবর 2022 সালে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন আর ভেঙ্কটরমণী। বর্তমানেও রয়েছেন আর ভেঙ্কটরমণী। 6 নম্বর প্রশ্ন দেখব কি আছে। ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা লঞ্চ করা হয়েছিল? কি হবে কারেক্ট আনসার? দেখো, যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 1974 সাল, এই যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা ইন্দিরা গান্ধীর সময়কালে করা হয়েছে। ঠিক আছে, তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি বলা হয় কবে শুরু হয়েছে, 1951 থেকে 56 এটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 56 থেকে 61 দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 61 থেকে 66 তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1966 থেকে 69, তারপর হচ্ছে 1969 থেকে 74 এটা চতুর্থ পঞ্চবার্ষিকী। এখন তোমরা বলবে যে এই যে 66 থেকে 69 এই জায়গাটা মাঝে গ্যাপ কেন? 1961 থেকে 66 এই যে সময়কালটা ছিল, এই সময় মানে এটা ঠিকভাবে রূপায়ণ করা সম্ভব হয়নি, কারণ এই সময় ভারত দুবার যুদ্ধে লিপ্ত হয়েছিল। প্রশ্ন থাকে যে কোন সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত দুবার যুদ্ধে লিপ্ত হয়েছিল, তখন বলতে হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত দুবার যুদ্ধে লিপ্ত হচ্ছে, ভারত চীন, ভারত পাকিস্তান যুদ্ধ। ঠিক আছে, তার জন্য এখানে রোলিং প্ল্যান করা হয়েছিল 1966 থেকে 69 এই যে রূপায়ণটা, এর ক্ষয়ক্ষতিটা মেরামত করার জন্য। তারপর 1969 থেকে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে। 7 হচ্ছে বিখ্যাত ভারতনাট্যম উদ্যোক্তা এবং কলাক্ষেত্রের প্রতিষ্ঠাতা রুক্মিণী দেবী অরুন্ডালে 1956 এর গর্বিত প্রাপক ছিলেন। 1956 সালে রুক্মিণী দেবী অরুন্ডালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। কি পুরস্কার? পদ্মভূষণ পুরস্কার। দেখতে পাচ্ছ কেমন প্রশ্ন, কে 1956 সালে পদ্মভূষণ পাচ্ছেন, সেগুলো আমরা মনে রাখতে পারবো কি করে, কিন্তু বারবার প্রশ্ন প্র্যাকটিস করলে কিন্তু মনে থেকে যাবে তোমাদের। কয়েকজন ভারতনাট্যম ডান্সারের নাম মনে রাখো, যেমন হচ্ছে প্রথমেই যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি অতি গুরুত্বপূর্ণ একটা নাম, প্রত্যেকে নামটা মনে রাখবে, যামিনী কৃষ্ণমূর্তি। তারপর হচ্ছে আলারমেল ভেল্লি, এই দুটো নাম, আলারমেল ভেল্লি, যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী অরুন্ডালে, পদ্মা সুব্রমণিয়াম, মৃণালিনী সারাভাই, মল্লিকা সারাভাই, সোনাল মানসিং, এই নামগুলো মনে রাখবে, এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। 8 নম্বর হচ্ছে একটি দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি বা যাকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমাদের দেশে যত যা কিছু উৎপাদন হচ্ছে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো সার্ভিস হতে পারে, পুরোটার যোগফলই হচ্ছে আমাদের জিডিপি। তো সেই জিডিপি, একটি দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি অর্থনীতির বিভিন্ন খাত থেকে প্রাপ্ত হয়, যথা কোথা থেকে প্রাপ্ত হয়? বাণিজ্যিক ও ব্যবসায়িক খাত, কৃষি খাত এবং শিল্প খাত, শুধুমাত্র কৃষি খাত, শিল্প খাত এবং পরিষেবা খাত। কারেক্ট আনসার কি হবে? সি। তাহলে জিডিপি ধরা হবে কোনটা? কৃষি খাত থেকে যেগুলো উৎপাদন হবে সেটা, শিল্প থেকে যেগুলো উৎপাদন হবে সেটা, পরিষেবা থেকে যা উৎপন্ন হবে সেগুলো হচ্ছে জিডিপির মধ্যে। দেখো কৃষি খাত খনিজ দ্রব্য, বনজ সম্পদ, এগুলো সবই হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। শিল্পের থেকে উৎপন্ন জিনিসপত্র সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে। পরিষেবাগুলো হচ্ছে এগুলো টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে বা টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর।
সব থেকে জিডিপিতে যদি প্রশ্ন থাকে পরীক্ষায় যে জিডিপিতে কোন সেক্টরের অবদান সবচেয়ে বেশি, তখন বলতে হবে পরিষেবা খাত বা টার্সিয়ারি সেক্টরের অবদান সবচেয়ে বেশি। আর কোন সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে, তখন হবে কৃষি খাতে মানুষ সবচেয়ে বেশি কাজ করে। কিন্তু কার অবদান সবচেয়ে কম? কৃষি খাতের অবদান সবচেয়ে কম। সবচেয়ে বেশি মানুষ কাজ করে কৃষি খাতে, কিন্তু অবদান সবচেয়ে কম। 9 নম্বর প্রশ্ন দেখব, ভারতের দ্বীপ অঞ্চল সহ ড্যাশ কিলোমিটার স্থল সীমান্ত এবং 7516.6 কিমি উপকূল রেখা রয়েছে। প্রশ্নটার উত্তর, ভারতের দ্বীপ অঞ্চল সহ ড্যাশ কিলোমিটার স্থল সীমান্ত, দ্বীপ অঞ্চল সহ ড্যাশ কিলোমিটার স্থল সীমান্ত এবং এত কিলোমিটার উপকূল রেখা রয়েছে। অর্থাৎ স্থল ও সীমান্ত কত সেটা বলতে হবে। 2500, 25,106, 9,116 সেটা বলতে হবে, ঠিক আছে। স্থল ও সীমান্ত কত সেটা বলতে হবে। এটার উত্তরটা বলছি, একটু আমার মানে কনফিউশন আছে দুটোর মধ্যে, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন দেখো, 1919 সালে গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দেন, যা ড্যাশ যেমন মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়। গান্ধী যে 1919 সালে যে রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন, সেটা কোনটিকে বাধা দিচ্ছে? আন্তর্জাতিক অধিকার, মৌলিক অধিকার, শুধুমাত্র নাগরিক অধিকার, নাকি মৌলিক কর্তব্য, কোনটাকে বাধা দেয়? কারেক্ট আনসার হবে মৌলিক অধিকারকে বাধা দেয়। গান্ধীজি 1919 সালে রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দেন, যা মৌলিক অধিকারকে বাধা দেয়। সত্যাগ্রহের ডাক দিয়েছিল কেন? এই যে রাওলাট আইন, এই রাওলাট আইনকে ব্ল্যাক অ্যাক্ট বা কালা আইন বলা হয়। এই কালা আইন ভারতের মৌলিক অধিকারকে বাধা দিচ্ছিল, সেই জন্য সত্যাগ্রহ ডাকা হয়েছিল। আর যে সময় কিন্তু এই জন্যই রাওলাট আইনের প্রতিবাদেই যে পাঞ্জাবে এত লোক জড়ো হয়েছিল, ঠিক আছে, সেই সময় কিন্তু জেনারেল ব্রিগেডিয়ারের আদেশে মানুষকে একেবারে মানে গুলি চালানোর ফলে মানুষ মারা গিয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটার ফলেই হয়েছিল, রাওলাট আইনের বিরুদ্ধে যেটা হয়েছিল সেটার বিরুদ্ধে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। তার আগে আমি এটার উত্তরটা খোঁজার চেষ্টা করি। 9 প্রশ্নটার উত্তরটা তোমাদের হচ্ছে 15,106। এই প্রশ্নটা আমার একটু কনফিউশন ছিল, 15,106 উত্তর হবে। অর্থাৎ ভারতের যে দ্বীপ অঞ্চল সহ ভারতের ড্যাশ কিলোমিটার স্থল সীমান্ত, ভারতের স্থল সীমান্ত হচ্ছে 15,106 এবং উপকূল রেখা হচ্ছে 7,516। 11 নম্বর প্রশ্নে যাব। 10 দেখলাম, 11 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নের মধ্যে ভারতের কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলটি সবচেয়ে বেশি শিক্ষিত? তো ভারতের সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য যদি বলা হয় তখন হবে কেরালা, কিন্তু দেখো এখানে কেরালা অপশানে নেই। তাহলে এই 4টি রাজ্যের মধ্যে আমাকে খুঁজে বার করতে হবে কোনটা। কারেক্ট আনসার হয়ে যাবে গোয়া। সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে গোয়া। 12 নম্বর প্রশ্ন দেখব, স্বাধীনতার অধিকার ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে যে কোনো ব্যবসা বা ব্যবসা করার অধিকার অন্তর্ভুক্ত করা? স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে যে কোনো পেশা আমরা করতে পারি? আর্টিকেল 19 থেকে 22 এটা পরিষ্কার বলা হয়েছে যে কোনো ব্যবসা আমরা গ্রহণ করতে পারি, যে কোনো ব্যবসা ভারতে আমরা করতে পারি। এটা আর্টিকেল 19 থেকে 22 বলা হয়েছে, এটা আমাদের মৌলিক অধিকার। দেখো মৌলিক অধিকারগুলো আমাদের পার্ট 3-তে আছে, ভারতীয় সংবিধানের পার্ট 3-তে মৌলিক অধিকার আছে। আর্টিকেল নাম্বার হচ্ছে আর্টিকেল 13 থেকে 32। আর্টিকেল 13 থেকে 32 এগুলো আমাদের মৌলিক অধিকার এবং পার্ট 3-তে আছে। 13 নিচের কোন গায়িকাকে 2023 সালে 19টি ভাষায় ফিল্ম প্লেব্যাক গানে অবদানের জন্য পদ্মভূষণ দেওয়া হয়েছিল? তো 2023 সালে পদ্মভূষণ পেয়েছিলেন বাণী জয়রাম। বাণী জয়রাম একজন সাউথের গায়ক, তিনি ভারতের প্রায় হিন্দি সহ বিভিন্ন ছবি, হিন্দি সহ অন্যান্য ভাষা মিলিয়ে প্রায় 1000 ছবিতে তিনি গান করেছেন এবং প্লেব্যাক সিঙ্গিং করেছেও প্রায় 20,000 প্লেব্যাক সিঙ্গিং করেছেন 20,000 গানে। তাহলে বাণী জয়রাম 2023 সালেই তিনি মারা যান এবং 2023 সালে তাকে পদ্মভূষণ দেওয়া হয়েছিল। 14 হচ্ছে প্রাচীন ভারতে, মশা কামড়াচ্ছে, প্রাচীন ভারতে তামিল অঞ্চলে সাধারণ লাঙ্গল চাষিরা ড্যাশ নামে পরিচিত ছিল।
এই প্রশ্নটা আগেও করিয়েছি, এটা রিপিট হচ্ছে প্রশ্নগুলো বারবার। উজাভার কি বলা হতো? উজাভার বলা হতো। ঠিক আছে, 15 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। হরেলি, কাজারি এবং মাদাই উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? হরেলি উৎসব, কাজারি উৎসব, মাদাই উৎসব এগুলো কোন রাজ্যের উৎসব? কারেক্ট আনসার হবে এগুলো ছত্তিশগড় রাজ্যের উৎসবের নাম। 16 নম্বর প্রশ্নে আমরা যাব, কি আছে দেখো। পার্লামেন্টারি কমিটি চেয়ারম্যান কে ছিলেন যে কমিটি কোভিড-19 প্যান্ডেমিক, গ্লোবাল রেসপন্স, ইন্ডিয়াজ কন্ট্রিবিউশন অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড এই রিপোর্ট তৈরি করেছিল? পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যানটা কে ছিল যে কোভিড-19 সময় এই যে কোভিড-19 প্যান্ডেমিক এই রিপোর্টটা প্রকাশ করেছিল? এটা হবে পিপি চৌধুরী উত্তর। তো এই প্রশ্নটা তোমরা স্কিপ করতে পারো, এই প্রশ্নটা আমি বলছি যে এটা আর পরীক্ষায় আসবে না হয়তো। 17 কোন ভারতীয় রাজ্য FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2023 হোস্ট করেছিল? তো FIH বা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এর যে মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2023 এটা ভারতে আয়োজিত হয়েছিল এবং ভারতের ওড়িশা রাজ্যে আয়োজিত হয়েছে। ফাইনাল জয়ী হয়েছিল জার্মানি। দেখো এই প্রশ্নটাই আবার দিয়েছে, একই জায়গা থেকে দুটো প্রশ্ন দিয়েছে। FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2023 কোন দেশ জয়ী হয়েছে? জয়ী হয়েছে জার্মানি। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন দেখো। গাড়ির ব্যাটারিতে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয় যার ফর্মুলা হলো PbSO4? তো দেখো এই PbSO4 থেকেই আমরা কিন্তু বের করতে পারবো এর নামটা কি। কারণ যদি আমাদের নাও জানা থাকে যে গাড়ির ব্যাটারিতে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয়, কিন্তু PbSO4, PB মানে লেড, SO4 O4 মানেই হচ্ছে সালফেট, সালফেট। ঠিক আছে, তাহলে লেড সালফেট, লেড সালফেট, লেড সালফেট, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, লেড সালফেট। দণ্ডারি কোন রাজ্যের একটি নৃত্যের নাম বলতে হবে? দণ্ডারি কোন রাজ্যের একটা ডান্সের নাম? দণ্ডারি কোন রাজ্যের ডান্সের নাম? উত্তরটা বলার আগে তোমাদের বলি, প্লিজ তোমাদের কিন্তু ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। প্লিজ প্লিজ তোমরা কিন্তু এটা কমেন্ট করতেই পারো, এত পরিশ্রম করে ক্লাস করাচ্ছি এটা তো বলতেই পারো। আর বেশি করে প্লিজ একটু দয়া করে শেয়ার করবে। নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তেলেঙ্গানা কারেক্ট আনসার হবে এটার। দণ্ডারি কোন রাজ্যের একটি নৃত্যের নাম? তেলেঙ্গানা ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 20টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আর এই ক্লাসের টাইম আরেকবার বলে দিচ্ছি, রাত 8টার সময় প্রত্যেক দিনই আসবে ক্লাসটা।